বড় আমাদের সেন্টার। আমরা প্রায় 20-25 জন অনকোলজিস্ট আছি মেডিকাতে গত 3 থেকে 4 বছর ধরে এবং শরীরের হেন ক্যান্সার নেই যেটা আমরা এখানে ঠিক রকম চিকিৎসা করি না। সব রকম ক্যান্সারেরই চিকিৎসা একটা ছাতের নিচে সম্ভব। সব রকম ক্যান্সারের গবেষণা, টেস্ট, পেট স্ক্যান থেকে আরম্ভ করে হাই এন্ড মলিকুলার টেস্ট যেগুলো আজকাল ট্রিটমেন্টের জন্য লাগে, সব কিছু একটা ছাদের নিচে আমরা পশ্চিমবঙ্গ এবং ईस्टर्न इंडियार মানুষের জন্য আমরা নিয়ে এসেছি। बांग्ला ठीक है? कुछ लोगों को हिंदी में भी थोड़ा चाहिए? ठीक है, আমি বাংলাতে আগে শেষ করিনি, তারপরে হিন্দি দরকার পড়বে। তো মেডিকা ক্যান্সার সেন্টারের জার্নিটা আমি আপনাদেরকে বলি। প্রায় 20 জন ডাক্তার মিলে সবাই আমরা হয় টাটা বম্বে এবং কিছু জন টাটা কলকাতা থেকে আমরা ছিলাম। তো আমাদের এটাই একটা স্বপ্ন ছিল যে যেরকম ট্রিটমেন্ট পেশেন্টরা বম্বেতে গিয়ে পাচ্ছে, এক্স্যাক্টলি সেম ট্রিটমেন্ট, সেম বা তার থেকেও আমি বলবো বেটার ট্রিটমেন্ট কোয়ালিটি ওয়াইজ আমরা এখানে মানুষের কাছে আমরা এনে দিতে চাই। অ্যান্ড হেন পেশেন্ট হবে না বা হেন মানুষ হবে না যার ক্যান্সার আমরা এখানে চিকিৎসা করতে পারবো না। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়েছিলাম এবং গত 4 বছরে আমি আপনাকে বলতে পারি প্রত্যেক বছর অলমোস্ট আমরা 1.5 থেকে 2,000 পেশেন্টের আমরা সার্জারি করি এবং অলমোস্ট 8 থেকে 10,000 পেশেন্টের আমরা কিমোথেরাপি এবং রেডিয়েশন আমরা সাকসেসফুলি আমাদের কমপ্লিট হয়েছে। এটা একটা মস্ত বড় অ্যাচিভমেন্ট। এবং এখানে আপনাদের জানাই যে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকলগুলো প্রত্যেকেই যেরকম আপনারা বম্বে টাটাতে যে রোগের স্টেজ অনুযায়ী যা চিকিৎসা হওয়া উচিত সেরকমই সেম ট্রিটমেন্ট আমরা এখানে অফার করি। আরেকটা আমাদের খুব মেইন স্ট্রেংথ যেটা হচ্ছে যে টিম ওয়ার্ক। ক্যান্সার কোনো গল ব্ল্যাডার অপারেশন বা হার্নিয়ার অপারেশন এরকম না যে একজন সিঙ্গেল ডাক্তার একটা ক্যান্সারকে পুরো ট্রিটমেন্ট করে একটা রোগীকে সারিয়ে দেবে। এটাতে একটা বড় টিম লাগে। টিমে কারা কারা? যারা ডায়াগনোসিস করছে রেডিওলজি থেকে, সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যানের ডাক্তাররা, প্যাথোলজি, যে প্যাথোলজিস্ট ডক্টর যিনি ডায়াগনোসিসটা দেবেন, সার্জন, কিমোথেরাপির ডাক্তার, মেডিকেল অঙ্কোলজিস্ট যাকে আমরা বলি, রেডিয়েশন যারা দেয় রেডিয়েশন অঙ্কোলজিস্ট, তার সঙ্গে একটা আর্মি অফ নার্সিং টিম, ফিজিশিয়ান টিম এবং প্যারামেডিক্যাল স্টাফ সব মিলে একটা পেশেন্টের জার্নিতে আমরা সাহায্য দিই। তো এখানে টিম ওয়ার্কের ওপরে অনেকটা স্ট্রেস, কারণ ম্যাক্সিমাম পেশেন্টেরই আমরা দেখি যে খালি কিমোথেরাপি বা খালি রেডিয়েশন হয় না, একটা মিক্সচার লাগে। হয় আগে, যেমন আমি বলবো আপনাকে গলার ক্যান্সারে কিছু কিছু ক্যান্সার আছে খালি রেডিয়েশনে ঠিক হয়ে যায়, কিন্তু মুখের ক্যান্সার অপারেশন করলাম তারপরে স্টেজ অনুযায়ী রেডিয়েশন লাগলো, যদি অকারণে রোগ ফিরে এলো কিমোথেরাপি লাগলো। সো ইট ইজ এ টিম ওয়ার্ক। অনেকবার একটা পেশেন্টের ডিসিশন নিতে গিয়ে আমাদেরকে বোর্ড বসাতে হয়। ইনফ্যাক্ট প্রত্যেক ডিফিকাল্ট কেসের আমরা টিউমার বোর্ড বসিয়ে জয়েন্ট ডিসিশন নেওয়া হয়। আর এটা এরকম না যে আমার আজকে মনে হলো তো আমি আজকে অপারেশন করব না। হোয়াট উই ফলো ইজ এভিডেন্স বেসড গাইডলাইন্স, মানে যা ইন্টারন্যাশনাল লিটারেচারে আছে, যা ইন্টারন্যাশনাল গাইডলাইন্স আছে, যা আমাদের ন্যাশনাল ক্যান্সার গ্রিডের গাইডলাইন্স আছে, সেই অনুযায়ী চিকিৎসা হয়। এথিক্যাল কনসিডারেশন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কোথাও যাই না, কাউকে যেতেও দিই না, এবং আমাদের এটাই মাথায় থাকে যে আমার যদি নিজের বাড়ির লোক হতো তাহলে আমি কি চিকিৎসা দিতাম, সেই চিকিৎসাটা যাতে এই পেশেন্ট পায়। তো এটা হলো আমাদের মেডিকা ক্যান্সার সেন্টারের একটা ভূমিকা। আমাদের স্পেশালিটি যদি আপনারা জিজ্ঞেস করেন যে আপনাদের স্পেশাল কি আছে, নাম্বার 1 আমরা বলবো আমাদের যা ম্যান পাওয়ার, আমাদের যা ট্রেনিং। আমি বলতে পারি কোনো ক্যান্সার সেন্টার নেই ইস্টার্ন ইন্ডিয়াতে যেখানে এতজন বম্বে টাটা থেকে বেরিয়ে এতজন এক জায়গায়, বম্বে টাটার আউটসাইড আর কোথাও নেই ইন্ডিয়াতে। সেকেন্ড জিনিস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমাদের টপ মোস্ট রেডিয়েশন মেশিন আছে,
টপ মোস্ট পেট স্ক্যান মেশিন আছে, এবং সার্জারিতে আজকাল আপনারা শুনে থাকবেন রোবটিক সার্জারিজ আমরা অফার করি। রোবট মানে এই নয় যে রোবট দাঁড়িয়ে দাঁড়িয়ে অপারেশন করছে আর সার্জন বসে আছে, না, রোবট একটা যন্ত্র। আমরা যেভাবে আদিকালে ছুরি কাটি দিয়ে আমরা যেভাবে অপারেশন করতাম বা কটরি দিয়ে অপারেশন করতাম, সেমভাবে রোবট একটা অন্যতম একটা জিনিস, এখানে প্রেসিশন খুব ভালো। একজন সার্জন যখন অপারেশন করছে, হ্যাঁ হাতের তো কিছু ট্রেমার হবে, প্লাস মাইনাস অল্প একটু হলেও সেটা হতে পারে, বা অনেক জায়গা আছে পেটের মধ্যে, পেলভিসে, প্রস্টেট, যেখানে না কাটাছেঁড়া করে পৌঁছানো খুব মুশকিল, সেই সব জায়গাটাতে রোবটিক আর্মসগুলো ইন্ট্রোডিউস করে এমন এমন জায়গায় আমরা অপারেশন করতে পারি, মিনিমালি ইনভেসিভ, মানে ফুটো করে, কিহোল সার্জারি করে, যেটা আগে সম্ভব হতো না। তো রোবটিক সার্জারি পসিবলি আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে যা আমাদের এক্সপিরিয়েন্স আছে, যতজন আমাদের রোবটিক সার্জনস আছেন, মনে হয় না অন্য কোনো একটা সিঙ্গেল সেন্টারে এতজন আছে। প্লাস খালি চিকিৎসা দেওয়াটাই না, আমরা রোবটিক সার্জনদের ট্রেনিং সেন্টারও আমরা হয়ে উঠেছি। মানে ইস্টার্ন ইন্ডিয়া বা অন্য ইন্ডিয়ার সব জায়গা থেকে লোকেরা এখন এসে, রোবটিক সার্জারি কিন্তু আপনি একদিনে শিখতে পারেন না, আপনার একটা ট্রেনিং প্রসেস আছে। সো ট্রেনিং সেন্টারও হয়েছে মেডিকা হসপিটাল, যে ইন্ডিয়ার টপমোস্ট জায়গার থেকে লোকেরা এসে এখানে রোবটিক সার্জারি শিখে যাচ্ছে আমাদের ডাক্তারদের কাছে। আরেকটা যেটা আমরা ইউএসপি আমরা বলবো, অবভিয়াসলি বিরাট বড় প্রশ্ন থাকে যে খরচাটা কত হবে, রাইট? এটা একটা প্রাইভেট হাসপাতাল, নো ডাউট, বাট প্রাইভেট হাসপাতাল হলেও আমরা প্রাণপণ এই চেষ্টা করি যে যে কোনো পেশেন্ট এরকম না হয় যে সে খরচা দিতে পারছে না, তার জন্য আমরা ট্রিটমেন্ট এগোতে পারছি না। আমাদের বিরাট বড় একটা আমাদের মার্কেটিং অ্যান্ড সেলস টিমের আমাদের সব এক্সিকিউটিভরা আছেন, ওরা অপারেশনসের পার্টও ওনারা দেখেন, এবং নানান জায়গা থেকে ফান্ড ব্যবস্থা করা। কোনো পেশেন্টের যদি স্বাস্থ্যসাথী থেকে ক্লিয়ারেন্স আসছে না, ঝগড়া করে স্বাস্থ্যসাথী থেকে ক্লিয়ারেন্স আনানো, বা অনেক পেশেন্ট আছেন যারা আমাদের কোল ইন্ডিয়া হলো বা রেলওয়েজ হলো, ওখান থেকে রেফার হয়ে আসেন, কোম্পানিদের সঙ্গে কথা বলে এইটা ব্যবস্থা করে দেওয়া যে হ্যাঁ পেশেন্টের প্রসেসগুলো যাতে স্মুথলি হয়, এই সব জিনিসগুলোতে আমরা লক্ষ্য দিয়েছি। এবং ফিক্সড প্যাকেজ, অবভিয়াসলি সবার এই প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু আমার চিকিৎসা, ধরুন আমি বললাম এই সার্জারির দাম আপনার 2.5 লাখ টাকা, এই প্রশ্ন থাকে যে 2.5 লাখটা ছুটির সময় 5 লাখ হয়ে যাবে না তো? তো সেটা আমরা গত 3 বছরে প্যাকেজ সিস্টেম করে এখন এমন একটা জায়গায় আমরা এসছি যে আমরা মোটামুটি এই মে মাস থেকে যেটা আরম্ভ করছি যে ফিক্সড প্যাকেজ, এবারে 8 দিন ভর্তি হলে যা হবে স্ট্যান্ডার্ড, একটা বড় সার্জারির পরে 7-8 দিন পেশেন্ট থাকে, ধরুন কোনো পেশেন্টের 15 দিন লাগবে বা কোনো কমপ্লিকেশন হলো, সব কিছু এবারে আমরা ফিক্সড প্যাকেজের দিকে যাচ্ছি। অ্যান্ড এটা আমাদের মার্কেটিং টিম, আমাদের মেডিকেল টিমের সাপোর্ট ছাড়া এই জিনিসগুলো হতো না। তো এইসব আসতে চলেছে। প্রত্যেক পেশেন্টকে একটা গাইড করা, আমাদের এখানে খুব ভালো একটা সাইকো অঙ্কোলজি টিম আছে। কারণ দেখুন, ক্যান্সার এমন একটা রোগ যে খালি পেশেন্টকে এফেক্ট করে না, যতটা পেশেন্টকে এফেক্ট করে বাড়ির লোককেও ততটাই এফেক্ট করে। তো আমরা একটা কাউন্সেলিং ক্লিনিক আরম্ভ করেছি ফ্রিতে, যেটাকে আমরা বলি মনোবিনা ক্লিনিক, যেখানে যারা কেয়ার গিভার, যারা পেশেন্টকে কেয়ার দিচ্ছে সারা বছর ধরে, তাদের উপরে তো স্ট্রেস আসছে, তাদের সাইকোলজিক কাউন্সেলিংটা একটা মাস্ট করে আমরা করেছি যে হ্যাঁ যে কোনো পেশেন্ট ফ্যামিলি মেম্বার যে কোনো টাইম আসতে পারে, কথা বলতে পারে। সপ্তাহে 3 দিন ক্লিনিক হয় এবং অন ফোন সার্ভিসেসও আমরা আরম্ভ করি। ক্যান্সার সাপোর্ট গ্রুপস, তেমন অনেক পেশেন্টের, ধরুন প্রস্টেট ক্যান্সারের পেশেন্টস আছে, এবার ওটি হয়ে গেল, রেডিয়েশন হয়ে গেল, সব পেশেন্টেরই কিছু কিছু প্রবলেম থাকে, পেচ্ছাপের রাস্তায় ব্লক হচ্ছে, জ্বালা হচ্ছে, কিছু কিছু প্রবলেম একটা পেশেন্টের আছে, অন্য পেশেন্টের অন্য কোনো প্রবলেম আছে। আমরা সাপোর্ট গ্রুপ তৈরি করি যারা মাসে একবার মিট করে, যাদের ট্রিটমেন্ট হয়ে গেছে তারা নতুন পেশেন্টদেরকে গাইড করে যে দেখুন এই প্রবলেম হয়, এই প্রবলেমগুলোকে এইভাবে ফেস করতে হয়। মেন্টাল মোটিভেশন
এবং একটা সাপোর্ট গ্রুপ করা। তো প্রত্যেক ক্যান্সার বিভাগে আমরা যেমন ব্রেস্ট ক্যান্সার আছে, কোলন ক্যান্সার আছে, বাচ্চাদের সফট টিস্যু সার্কোমা, হাড়ে এই জায়গাগুলোতে হাতে পায়ে সফট টিস্যু টিউমার্স হয়, তো হাড়গুলোকে বাঁচিয়ে প্লাস্টিক সার্জারি করে অপারেশন করা বা হাড়ের জায়গায় ইমপ্লান্ট বসানো, এসব কাজ আমরা করি। এবং এই বাচ্চাদেরও আমাদের একটা সাপোর্ট গ্রুপ আমরা রান করি, যারা মাসে মাসে মিট করে, যাদের ওরা নিজের প্রবলেমরা নিজের আশেপাশে মানে নিজেদের মধ্যে একবার ডিসকাস করে, ডক্টররা তো থাকেই, বাট ইট ইজ লাইক আ কম্প্রিহেন্সিভ সোসাইটি, লাইক আ কমিউনিটি, লাইক আ ফ্যামিলি। তো এই জিনিসগুলো আমরা অনেকটা প্রমোট করছি। এবং আসছে দিনে মেডিকার নামটা মণিপালের সঙ্গে জড়িত হচ্ছে, আপনারা সবাই শুনেছেন হয়তো। মণিপাল একটা বড় একটা হসপিটাল গ্রুপ, ওরা মেডিকাকে টেক ওভার করছে বা জয়েন করছে। কিন্তু এটার মানে এই নয় যে মেডিকার আগের যে ইউএসপিগুলো ছিল, মেডিকা আগে যে জিনিসগুলোর জন্য আমরা জানতাম যে হ্যাঁ এখানে গেলে একটা ভালো চিকিৎসা পাবো, সেই জিনিসগুলো ওইরকমই আমরা মেনটেন করতে চাই, ওইরকমই মেনটেন করব। এবং আশা করছি যে দুর্গাপুর, আসানসোল, বার্নপুর এই এরিয়া থেকে আমরা দেখি, এবং আমরাও যখন স্টুডেন্ট আসতো, রেলওয়েজ হোক, ইস্টার্ন কোলফিল্ডস হোক, অনেক পেশেন্ট আসতো। আমরা আশা করি যে এখন আর 2 দিন ট্রেন ধরে বা 3 ঘন্টা ফ্লাইট ধরে লোকজনকে বম্বে বা চেন্নাই যেতে হবে না। 2.5 ঘন্টা ট্রেনের দূরেই কলকাতাতে আপনাদের সবার জন্যে একটা ভালো ক্যান্সার সেন্টার আছে, যেখানে আপনারা বিশ্বাস রেখে আসতে পারেন। তো মেডিকা ক্যান্সার টিম থেকে এই ছোট্ট ভূমিকা আমাদের দিক থেকে ছিল। এবার ক্যান্সার স্পেসিফিক যদি আপনারা কিছু প্রশ্ন করতে চান, অনিরুদ্ধদা তুমি কিছু বলতে চাও? রাইট, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা করেছি, ক্যান্সার ট্রিটমেন্টের চলাকালীন অনেকবার হয় যে পেশেন্টরা নিজেদের জব হারিয়ে ফেলে। যে কেউ অফিসে চাকরি করছে, এবার রোজ ওকে রেডিয়েশনে আসতে হবে, কিমো নিতে হবে, সে আর অফিস যেতে পারছে না, অনেক পেশেন্টের চাকরি চলে যায়। আমরা নতুন ইনিশিয়েটিভ লঞ্চ করেছি যে যারা মোটামুটি যাদের একটা কোয়ালিফিকেশান আছে, আমরা নানানভাবে ধরুন কোনো হোটেলে হোক বা ইনফ্যাক্ট আমাদের হসপিটালেই আমরা 7-8 জনকে আমরা এমপ্লয় করেছি। এবং এখন আমাদের এই অল ইন্ডিয়া হোটেল গ্রুপ যেটা আছে, হোটেল চেন, ওদের সঙ্গে আমাদের টাই আপে আমরা যাচ্ছি যে যারা যে ধরনেরই কাজ জানে, ধরুন কেউ অ্যাকাউন্টসের কাজ জানে, ধরুন কেউ হসপিটাল ম্যানেজমেন্ট করেছে বা হোটেল ম্যানেজমেন্ট করেছে, ওই ধরনের কাজ তাকে যাতে করে আমরা আবার জব লাইনে আমরা ফিরিয়ে যেতে পারি, এই হেল্পটাও আমরা পেশেন্টকে দিচ্ছি। ঠিক আছে? তো নট জাস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট তো সবাই করছে, আমরা যেটা করছি, যেটা আমি প্রাউডলি বলতে পারি, সঠিক ক্যান্সার ট্রিটমেন্ট। এরকম না যে হসপিটালের লাভ হবে তার জন্যে কোনো পেশেন্টকে টেনে নিয়ে আমরা অপারেশনে নিয়ে যাবো, না। পেশেন্টের যদি লাভ হয় তবেই অপারেশন দেওয়া হবে, পেশেন্টের যদি লাভ হয় তখনই একটা কোনো হাই এন্ড ট্রিটমেন্ট দেওয়া হবে, না হলে না। তো এথিক্যাল ট্রিটমেন্ট, টিম ওয়ার্ক এবং যাতে করে যে কোনো পেশেন্ট, যে স্তরেরই পেশেন্ট হোক, সব টাইপ অফ ফ্যাসিলিটি আমাদের এখানে, ইকোনমিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সব জিনিস আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আপনাদের কিছু প্রশ্ন থাকলে এবার আপনারা করুন। ক্যান্সার নিয়ে নিশ্চয়ই অনেক আপনাদের প্রশ্ন থাকবে। মুখের ক্যান্সার নিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন, তামাক নিয়ে জিজ্ঞেস করতে পারেন, পেটের ক্যান্সার নিয়ে জিজ্ঞেস করতে পারেন। মাউথ ক্যান্সার বা ওরাল ক্যান্সার মেলসের মধ্যে, পুরুষ মানুষের মধ্যে ইন্ডিয়াতে টপ মোস্ট ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। এবং ক্যান্সার রিলেটেড ডেথ যদি আমরা বলি, স্ট্যাটিস্টিক্স যদি আমরা নিই, মোস্ট কমন ক্যান্সার রিলেটেড ডেথ কিন্তু মাউথ ক্যান্সারের জন্য হচ্ছে, লাং ক্যান্সারকেও হারিয়ে দিয়েছে। আগেকার দিনে কি হতো যে লাং ক্যান্সার হলে আমরা জানতাম যে হ্যাঁ এরপরে আর কোনো রাহ নেই ম্যাক্সিমাম টাইম, কারণ কি হয়, লাং ক্যান্সার অনেক লেট স্টেজে আসে। কিন্তু উল্টো দিকে আপনি দেখবেন মুখের ক্যান্সার, মুখের মধ্যে ছালা হয়েছে, মুখের মধ্যে ফোড়া হয়েছে, সবচেয়ে আগে ধরা পড়া উচিত। কিন্তু আমরা যেটা দেখি যে পেশেন্টরা যখন আসেন, 70% পেশেন্ট কিন্তু অ্যাডভান্স স্টেজে আসে।
কোনো না কোনো কারণে বছরের পর বছর আমাদের কমিউনিটিতে আপনি ডেন্টাল ফ্রেটার্নিটি বলুন বা ইএনটি ফ্রেটার্নিটি বলুন, এই ছালাগুলোকে অনেকবার পেশেন্টরা নিজে অবহেলা করে যে না এটা তো ছোট্ট ছালা, আমি তো খেতে পাচ্ছি, সব করতে পারছি, এটাতে কিছু হয়নি। যখন গামস থেকে বেরিয়ে নিচে গিয়ে যখন হাড়ের মধ্যে যখন ধরে পড়ছে ক্যান্সারটা, তখন পেশেন্ট আসছে, কারণ তখন মাড়িতে ব্যথা হচ্ছে, বা জিভের ক্যান্সার হয়ে যখন ছোট্ট থাকে তখন আসবে না, না ফুসকুড়ি হয়েছে, এটা তো ঠিক হয়ে যাবে, হোমিওপ্যাথি করছি ঠিক হয়ে যাবে। যে কোনো মুখের ছালা, যে কোনো মুখের টিউমার যদি দেখেন যে 2 থেকে 3 সপ্তাহ ওষুধ খাচ্ছেন, জেল দিচ্ছেন, ঠিক হচ্ছে না, নিয়ারেস্ট ডেন্টাল সার্জন বা ইএনটি সার্জনের কাছে গিয়ে চেক আপ করা উচিত। এবং যদি কেউ ক্যান্সারের ডাউট রেজ করে, ক্লোজেস্ট হয় সরকারি বেসরকারি ক্যান্সার সেন্টারে গিয়ে সেটা দেখানো উচিত। স্টেজ 1 বা স্টেজ 2 ক্যান্সারের নর্মালি সব ক্যান্সার আমরা 4টে স্টেজ ধরি। স্টেজ 1 স্টেজ 2টা আর্লি ক্যান্সার, স্টেজ 3 স্টেজ 4টা লেট ক্যান্সার। এবার স্টেজ 1 স্টেজ 2তে যদি মুখের ক্যান্সার, জিভের ক্যান্সার এগুলো যদি তাড়াতাড়ি ধরা পড়ে, তাহলে সার্ভাইভাল মানে চিকিৎসার 5 বছর পরেও পেশেন্ট ভালোভাবে বেঁচে আছে তার চান্স 80 to 90%। যেই ওটা স্টেজ 3 হয়ে যাচ্ছে, পেশেন্ট 5 বছর পরেও যে ভালো আছে তার চান্স কিন্তু ধক করে নেমে 60% বা 50% হয়ে যায়। আর স্টেজ 4 হলে সেটা কিন্তু 30 to 40% হয়। এবার স্টেজ 4-এর মধ্যে আজকালকার আমাদের সার্জিক্যাল টেকনিকের জন্যে আমরা কিন্তু অনেক পেশেন্টকে যারা স্টেজ 4A বা স্টেজ 4B মানে মাড়িতে আছে, খুব একটা ওপরে ওঠেনি, মাইকটা গেছে, হ্যালো, হ্যাঁ, তো স্টেজ 4 ক্যান্সার যেটা, এটা তো আরও লম্বা স্টেজ 4 ক্যান্সার, ওখানে কিন্তু আজকাল স্টেজ 4A 4B 4C 4A 4Bতে তবুও ভালো অপারেশন করে রেডিয়েশন দিয়ে আমরা যেটা দেখেছি 60 to 70% পেশেন্টদের আমরা ঠিক রাখতে পারছি, যেটা আগে বছরে এই ইমপ্রুভমেন্টটা আমাদের হয়েছে। মুখের ক্যান্সার আমি একটাই বলবো, যারাই বিড়ি তামাক সিগারেটের সঙ্গে জড়িত আছেন ওটা ছাড়তেই হবে, এটার আর কোনো অন্য রাস্তা নেই। ছাড়ার পরেও দেখা গেছে যে 20-25 বছর পরেও কিন্তু মুখের ক্যান্সার ফিরে আসতে পারে। এরকম না যে ডাক্তারবাবু আমি তো অল্প একটু সুপুরি খাই, আমার তো কিছু হবে না। খালি সুপুরি খেলেও ক্যান্সার হয়। সুপুরি খেলে নাম্বার 1 আগে কি হয়, মুখটা ছোট হয়, এটাকে আমরা বলি ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। এটা আমাদের ইউপি, ইস্টার্ন ইউপি, বিহার, বেঙ্গলে অতটা আমরা দেখি না, বাট ইস্টার্ন ইউপি, বিহার, ঝাড়খণ্ড এরিয়াগুলোতে যেখানে সুপুরি চুন দিয়ে ওনারা মুখে দিয়ে খান, মুখটা টাইট হয়ে যায়, মুখটা খোলা বন্ধ হয়ে যায়, আর তারপরে তার উপরে ক্যান্সার আসে। তখন কিন্তু ডায়াগনোসিস করাও খুব মুশকিল, কারণ মুখ হাঁ হচ্ছে না, অপারেশন করাটাও খুব মুশকিল, তেনাকে নর্মালভাবে প্লাস্টিক সার্জারি করে নর্মালে ফিরিয়ে যাওয়াটাও অনেক অনেক ডিফিকাল্ট। তো তামাক থেকে দূরে থাকতেই হবে। এবং আমরা যেটা করি, অ্যান্টি টোবাকো ক্যাম্পেইন আমরা আরম্ভ করেছি স্টেট ওয়াইজ জুড়ে। আমরা অলং উইথ দ্য এটা অ্যান্টি টোবাকো সরকারি একটা সংস্থা আছে, প্রত্যেক স্টেটে তাদের চ্যাপ্টার থাকে। তো অ্যান্টি টোবাকো মুভমেন্টে স্কুলে গিয়ে, কলেজে গিয়ে আমরা ইয়াঙ্গার জেনারেশনকে যতটা পারি আমরা জাগৃত করার চেষ্টা করছি যে প্লিজ এইটা কিন্তু ছাড়তেই হবে। যারা টোব্যাকো চিউ করে, এবার এটা আমরা জিজ্ঞেস করি যে এ তো আমার অমুক আছে, জ্যাঠা আছে, সে তো সারা লাইফ স্মোক করে গেল, তার কিছু হয়নি। ঠিক, অনেকজন আছে যারা স্মোক করে গেছে, সিগারেট খেয়েছে, পান বিড়ি খেয়েছে, তাদের কিছু হয়নি, কিন্তু যারা খায় তাদের অ্যাটলিস্ট 8 থেকে 10 গুণ টাইমস বেশি চান্স ক্যান্সার হওয়ার। আর টোব্যাকো থেকে খালি একটা ক্যান্সার হয় না শরীরে, 17টা খানার ডিফারেন্ট ক্যান্সারস হতে পারে, 17 ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার। আপনি মাউথ ক্যান্সার থেকে আরম্ভ করে থ্রোট ক্যান্সার, কিছু কিছু ব্রেন টিউমার, লাং ক্যান্সার, পেটের ক্যান্সার, ব্ল্যাডার ক্যান্সার, অনেক ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার আছে যেগুলো হয়। তো সেটা একটা মেন জিনিস। আরেকটা জিনিস হচ্ছে পেটের ক্যান্সার, কোলনিক ক্যান্সার, যেটা লার্জ ইন্টেস্টাইন, যেটা আমাদের
এখন দেখা যাচ্ছে যে রেড মিট মানে লাল মাংস মানে বেসিকলি মাংসটা আমরা দুভাবে ডিভাইড করি, একটা হচ্ছে রেড মিট, একটা হচ্ছে নন রেড মিট। নন রেড মিটের মধ্যে আপনার মাছ আসে, চিকেন আসে। লাল মাংসের মধ্যে আপনার বিফ আসে এবং খাসি। এই তো রেড মিট বেশি খেলে কিন্তু লার্জ ইন্টেস্টাইনের ক্যান্সার হয়, এটা কিন্তু আমরা আজকাল খুব লার্জ অ্যামাউন্টে দেখছি। আরেকটা টাইপ অফ ক্যান্সার আমরা দেখি এইদিকে গঙ্গার ধারে যে বড় শহর আছে সব কটাতে কিন্তু গল ব্ল্যাডার ক্যান্সারের একটা প্রবলতা আছে। আর গল ব্ল্যাডার ক্যান্সার, পিত্তের ক্যান্সার, এটা কিন্তু মহিলাদের মধ্যে হয়। ঠিক আছে, এটা কিন্তু 40 থেকে 50 বছরের বয়সের পর মহিলাদের মধ্যে গল ব্ল্যাডার ক্যান্সারটা খুব কমন along দ্য গ্যাঞ্জেটিক বেল্ট। তো জাস্ট গল স্টোন আছে, গলের পাথর খুব বড়, ছেড়ে দিলাম, অপারেশন করালাম না, রয়ে গেল, ওটা কিন্তু ক্যান্সারে চেঞ্জ হয়ে যেতে পারে। শরীরে যে কোনো জায়গায় যদি একটা ইনফ্লামেশন হচ্ছে, ধরুন আপনার দাঁতগুলো খারাপ, দাঁতগুলো শার্প আছে, রোজ আপনার মনে হচ্ছে হ্যাঁ খাওয়ার সময়, চেবানোর সময় মুখে মাড়িতে ঘষছে, ব্যাপারটা কিন্তু ঠিক না। শার্প দাঁতে মুখটা ঠিক না রাখলেও কিন্তু ক্যান্সার হওয়ার চান্স থাকে। যে কোনো লং টার্ম ইনফ্লামেশন শরীরে কিন্তু ক্যান্সার কজ করে। তো ক্যান্সার থেকে কিভাবে দূরে থাকতে পারবো আমরা? তামাক, সুপুরি, পান একদম না। পানের পাতা খালি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, মিঠে পানে কোনো প্রবলেম নেই, কিন্তু সুপুরি দেওয়া পান, জর্দা দেওয়া পান ডেফিনেটলি নট। অ্যালকোহল, এবার আমরা সবাই অ্যালকোহল পান করতে ভালোইবাসি, টু সাম লিটল অর মোর অ্যামাউন্ট, কিন্তু এখন ল্যান্ডসেট, যেটা আমাদের মেডিকেল জার্নালের সবচেয়ে অন্যতম জার্নাল, ল্যান্ডসেটে কিন্তু প্রায় 4 বছর আগে একটা স্টাডি বেরিয়েছিল যে কোনো মাত্রা অ্যালকোহল কিন্তু সেফ নয় শরীরের জন্যে, যে এর বেশি খেলে ক্যান্সার হবে না, ওরকম কোনো কোয়ান্টিটি আমরা দিতে পারি না। তো অ্যালকোহলেও কিন্তু ক্যান্সার হয়। নেক্সট হচ্ছে এই প্রসেসড ফুড, যতটা প্যাকেটের ফুড, প্রসেসড ফুড, স্টোরড ফুড, ফ্রোজেন ফুড, এইগুলোতে কিন্তু মাইক্রোপ্লাস্টিক থাকে, এবং মাইক্রোপ্লাস্টিক্সে যেটা দেখা যাচ্ছে যে মহিলাদের মধ্যে ওভেরিয়ান ক্যান্সার কিন্তু এটা কজ করে। ঠিক আছে, তো মাইক্রোপ্লাস্টিক্স আজকালকার নতুন ভেরি ডেঞ্জারাস আইটেম, ডেঞ্জারাস এলিমেন্ট। যতটা আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা উন্নতি করছি, আমরা নতুন ধরনের প্যাকেজড খাবার আমরা পাচ্ছি, আমাদের মনে হচ্ছে খুব ভালো খাচ্ছি, কিন্তু আমাদের আদিপুরুষরা, ঠাকুরমা ঠাকুরদাদারা যে ফ্রেশ খাবার বাজার থেকে নিয়ে এসে যেটা রান্না করে খেয়ে সেম দিন আমরা খেয়ে নিতাম বা একদিনের মধ্যে খেয়ে নিতাম, সেই খাবারটাই সেফ। স্টোরড ফুড বা প্রসেসড ফুডে কিন্তু দেখা যাচ্ছে যে ক্যান্সার হওয়ার চান্স আছে। তো ক্যান্সার থেকে দূরে থাকার জন্যে ডোন্ট স্মোক, মিনিমাল ড্রিঙ্ক, মিনিমাল বলছি, আর ইট হেলদি এবং অ্যাক্টিভিটি। দেখা গেছে যে যারা বেশি মোটা, ঠিক আছে, যারা বেশি মোটা, ওবেসিটি, যাদের BMI 40-এর বেশি, তাদের কিন্তু পেটের ক্যান্সার হচ্ছে, ব্রেস্টের ক্যান্সার হচ্ছে, ওভারির ক্যান্সার হচ্ছে। তো ওভারওয়েট হওয়াতেও কিন্তু ক্যান্সার হওয়ার চাই। আমার টিম পেছন থেকে আমাকে দেখে হাসছে যে নিজেই একটু মোটু, নিজেই বলে যাচ্ছে যে মোটা হলে ক্যান্সার হয়, কিন্তু ঠিক আছে, কি করা যাবে বলুন। হ্যাঁ হ্যাঁ আমাদের যে শিল্পাঞ্চল, বিশেষ করে আসানসোল এবং দুর্গাপুর, একদম, হ্যাঁ হ্যাঁ এরকম কোনো প্রবণতা আছে। ঝাড়খণ্ডে কিন্তু গল ব্ল্যাডার ক্যান্সারের একটা প্রবলতা আছে, নর্দার্ন বিহারে আছে। নর্দার্ন বিহার আর ঝাড়খণ্ড মিলে কিন্তু এটার হাই ইনসিডেন্স আছে। এটা কিসের জন্যে কিন্তু সায়েন্টিফিকলি অনেক এরা রিজন প্রপোজ করেছে। নাম্বার 1 যেটা এরা প্রপোজ করেছে যে ফর সাম রিজন এই এরিয়ার লোকেদের কিন্তু গল ব্ল্যাডার স্টোন হওয়ার চান্স অনেক বেশি হয়। এবার ফর সাম রিজন
এবার সেটা গঙ্গার সঙ্গে কি জড়িত সেটা বলা মুশকিল, কিন্তু এই এরিয়ার লোকেদের কিন্তু গল ব্লাডার স্টোন হয়। এবং আপনি দেখবেন ট্রেডিশনালি আমাদের হাউসহোল্ডগুলোতে মহিলাদের চিকিৎসার দিকে কিন্তু লোকজন অতটা মাথা ঘামায় না। তো গলস্টোন আছে আর ঠিক আছে, ওষুধ খাচ্ছি দিচ্ছি, কিন্তু ওটা রয়ে 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 ইনফ্লামেশন করে করে সেটা কিন্তু ক্যান্সারে কনভার্ট করতে পারে। এটার অ্যাকচুয়াল রিজন এখনও আমরা জানতে পারিনি, মাল্টিপল থিওরিজ আছে, বাট দেয়ার ইজ আ ভেরি স্ট্রং অ্যাসোসিয়েশন। একটা জিনিস যেটা আমি বলতে চাইবো, মানে যেটা আমার ফিল্ডে পড়ে, থাইরয়েড ক্যান্সার নিয়ে। আজকাল আমরা দেখছি যে অনেক লোকের থাইরয়েডে ক্যান্সার হচ্ছে। তো এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? এবার একটাই জিনিস বলবো, 40% মানুষদের মধ্যে ছোট অ্যামাউন্টে বা স্মল সাইজে থাইরয়েড নডিউল আছে, হয়তো মাইক্রো কার্সিনোমা আছে, মাইক্রো ক্যান্সার আছে, যেটা নিয়ে আমরা লাইফ কন্টিনিউ করে আমরা উপরেও চলে যাই, জানতেও পারি না। এবার আজকাল মডার্ন রেডিওলজির জন্যে একটা গলা ব্যথা হচ্ছে, আল্ট্রাসাউন্ড করে নিন, কাশি হলো, জ্বর হলো, গলার একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নিন, ও থাইরয়েডের মাত্রা বেড়ে রয়েছে, এবার থাইরয়েড আল্ট্রাসাউন্ড করে দেখে নিন থাইরয়েড ঠিক আছে কিনা। এই অন্য জিনিসগুলোর জন্যে যখন গবেষণা করতে যাচ্ছি, তো ইনসিডেন্টালি আমরা থাইরয়েডের আল্ট্রাসাউন্ড অনেক বেড়েছে, যার জন্যে এই যে ছোট নডিউলগুলো, যেগুলো আগে আমরা অতটা গুরুত্ব দিতাম না বা জানতেও পারতাম না, আমরা কিন্তু অনেকটা বেশি ডায়াগনোজ করছি আজকাল। হয়তো কিছু অংশে থাইরয়েড ক্যান্সার, যেমন সব ক্যান্সারই বাড়ছে, কিছু অংশে থাইরয়েড ক্যান্সারও বেড়েছে, বাট আমাদের ডায়াগনোসিসও বেড়েছে। এবং এটা দেখা গেছে যে 95% থাইরয়েড ক্যান্সার কিন্তু লাইফটাকে শর্টেন করে না, মানে থাইরয়েড পেশেন্ট যা আয়ু নিয়ে এসছে সেই আয়ু নিয়েই ওপরে যাবে। এই ক্যান্সারটার জন্যে হ্যাঁ হয়তো একটা চিকিৎসা লাগবে, একটা অপারেশন লাগবে, বা অনেকবার অপারেশনের পরে আয়োডিন থেরাপি লাগে, বাট তার লাইফে কোনো ক্ষতি হয় না, তার লাইফটা শর্ট হয় না। অন্যদিকে যদি আমরা তামাক রিলেটেড ক্যান্সার দেখি, ডেফিনেটলি ওখানে কিন্তু আয়ুর ওপরে একটা বাধা আসে। থাইরয়েড ক্যান্সারে কিন্তু সেটা আমরা কিছু কিছু থাইরয়েড ক্যান্সার থাকে যেগুলো ফ্যামিলিতে রান করে, সেইগুলোতে ডেফিনেটলি একটা লাইফের উপরে একটা ডাউট আসে। বাট নর্মাল থাইরয়েড ক্যান্সার খুবই ভালো ক্যান্সার। এবং এটাও বলা হয় যে ভগবান যদি স্বপ্নেতে এসে বলে যে বাবা তোমার তো একটা ফাড়া আছে, তোমাকে একটা ক্যান্সার আমাকে দিতে হবে, কোন ক্যান্সারটা নেবে তুমি বেছে নাও, তো আমরা থাইরয়েড ক্যান্সারটা বেছে নেব। কারণ আমি জানি যে এই ক্যান্সার থাকলে আমার ট্রিটমেন্ট করলে আমি একদম ভালো থাকবো। মেডিকাতে আমাদের হাসপাতালে আমরা থাইরয়েড নিয়ে অনেক অ্যাডভান্সড আমরা ট্রিটমেন্ট করি। আমাদের এখানে নিউক্লিয়ার মেডিসিন ফেসিলিটি আছে, যেটার মাধ্যমে আমরা আয়োডিন থেরাপি দিই। অনেকবার হয় যে থাইরয়েড বেড়ে গেছে, থাইরয়েড টক্সিকোসিস বলি, হরমোন দিয়েও ঠিক হচ্ছে না, সেটাও অল্প মাত্রা আয়োডিন থেরাপি দিলে ওটা ঠিক হয়। এবং রোবটিক সার্জারিতে আজকাল যেটা আমরা করতে পারছি, যে থাইরয়েডে আর গলা কাটতে হচ্ছে না, আমরা অন্য জায়গাতে কি হোল করে, বগলে বা কানের পেছনে কি হোল করে রোবটের আর্মটা ঢুকে গিয়ে আমরা থাইরয়েডের অপারেশন করতে পারি। তো এইটা আমি ডেফিনেটলি থাইরয়েড নিয়ে বলবো যে থাইরয়েডের ইনসিডেন্স বেড়েছে, কিন্তু সেটা নিয়ে অতটা চিন্তা করার দরকার নেই, ট্রিটমেন্ট নিতে হবে, বাট অন্য ক্যান্সারের মতন অতটা খারাপ ক্যান্সার নয়। এটা আমাদের এই অঞ্চলের গ্রামাঞ্চলের মহিলাদেরও যদি ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, সেটা গাফিলতির কারণে স্টেজ 1 থেকে গিয়ে স্টেজ 3 পর্যন্ত পৌঁছে যায়। সেটা তো পুরো ভারতবর্ষেই একই গল্প। ব্রেস্ট ক্যান্সার কেন তাড়াতাড়ি আসে না, স্পেশালি লো সোশো ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে, কারণ ওটা আমরা ইম্পর্টেন্স দিই না, ওটা বেড়ে 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 একদম স্টেজ 4 স্টেজ 6-এ, মানে ওইগুলোকে স্টেজ 6ই বলা যায় যেগুলো আসে। মেলসের মধ্যে ব্রেস্ট ক্যান্সার খুব রেয়ার। আজকাল যেহেতু নানান রকমের ট্রিটমেন্ট পসিবল হচ্ছে, বাট এখানেও কিন্তু ট্রিটমেন্টটা অপারেশনের মাধ্যমেই এবং কিমোথেরাপিও নিতে হয়। মহিলাদের মধ্যে যেমন ব্রেস্ট ক্যান্সারের ভালো রেজাল্ট আসে, পুরুষের মধ্যে কিন্তু ব্রেস্ট ক্যান্সার একটু বেশি অ্যাগ্রেসিভ হয়। এটা কিন্তু 1 in a million পসিবিলিটি। পুরুষের মধ্যে আপনি চট করে আপনি শুনবেন না,
এখন যেহেতু নানান জায়গায় আমাদের ক্যান্সার সেন্টার অনেক হয়েছে, চিকিৎসা হচ্ছে বলে আমরা এই জিনিসগুলো আরও বেশি জানতে পারছি। আসানসোলে কোনো পরিকল্পনা আছে আপনাদের সেন্টার খোলার? এই মুহূর্তে তো সেন্টার খোলার তো আমাদের পরিকল্পনা নেই, বাট এইটা বলতে পারি যে যেহেতু মণিপাল হাসপাতাল আসছে বা এসে গেছে, মণিপালের হয়তো প্ল্যানস আছে, ইমিডিয়েটলি নয় বা নেক্সট 4-5 বছরে ডেফিনেটলি এই দিকে যতটুকু আমি শুনেছি আসানসোল বা দুর্গাপুর এরিয়াতে হাসপাতাল, এবং যেটা আমরা জানি মণিপালের এডুকেশন খুব ভালো, মেডিকেল কলেজ হয়তো ওনারা ভেবেছেন যে এখানে নিয়ে আসবেন। এখনও কিছু কংক্রিট কোনো প্ল্যান ওরকমভাবে নেই, বাট এটা ওদের প্ল্যানে আছে, এটা শুনেছি। ক্যান্সার কোনো সিমটমস দেখি মানুষ বুঝতে পারবে যে ক্যান্সার এরকম ধরনের কিছু? দাদা আগে আপনাকে বলবো, ক্যান্সার কোনো একটা রোগ নয়, শরীরের যতগুলো আমাদের অর্গান আছে প্রত্যেকটাতে ধরে নিন 8 থেকে 10 রকম ডিফারেন্ট ক্যান্সার হয়। এবার ক্যান্সারের কী কী কমন সিমটমস আমি আপনাকে বলি, ওপর দিয়ে আরম্ভ করছি নিচ অবধি। মুখের ক্যান্সার যদি মনে হয়, মুখে কোনো টিউমার হলো, মুখে কোনো ছালা, আলসার, গলায় কোনো স্পেলিং, বা হঠাৎ করে কাশি হচ্ছে, কাশির সঙ্গে রক্ত বেরোচ্ছে, এগুলো থ্রোট ক্যান্সারে হতে পারে বা লাং ক্যান্সারেও আসতে পারে। স্টেজ বাড়লে নিঃশ্বাস নিতে অসুবিধা হতে পারে, এইটা। সেকেন্ড, পেটের ক্যান্সার। পেটের ক্যান্সার বা ইন্টেস্টাইনের ক্যান্সার, আপনার হঠাৎ করে হয় বেশি লুজ মোশন হচ্ছে বা অনেকটা কনস্টিপেশন হচ্ছে এবং স্টুলের সঙ্গে রক্ত বেরোচ্ছে, এটা কিন্তু ডেফিনেটলি পেটের ক্যান্সার বা ইন্টেস্টিনাল ক্যান্সারের এটা ইম্পর্ট্যান্ট লক্ষ্য। সেকেন্ডলি আমি বলবো, শরীরের মধ্যে কোনো ডিপ সিটেড ব্যথা, ঠিক আছে, বুকে ব্যথা হলো ডিপ সিটেড, বা পেটের মধ্যে ওপর তলায় খুব ডিপ একটা পেন হচ্ছে, যেটা আপনি ওষুধ খেয়েও সেটা ঠিক হচ্ছে না, সেটাও কিন্তু ক্যান্সারের লক্ষণ। বাট পেন কিন্তু ক্যান্সারে অনেক লাস্টে আসে, প্রথম দিকে কিন্তু ওই ধরনের আসে না। স্পাইনে ব্যথা হচ্ছে, কোন কারণে আমরা বুঝতে পারছি না, অর্থোপেডিককে দেখিয়েছি, এক্স রে করেছি, ঠিক আছে, ব্যথার ওষুধ খাচ্ছি, ঠিক হচ্ছে না। অনেকবার ক্যান্সার, স্পেশালি লাং ক্যান্সার ছড়ানোর পরে তখন ওটা দেখা যায় যে স্পাইনে ছড়িয়ে গেছে। তো অনেকবার লাং ক্যান্সার কিন্তু প্রেজেন্ট করে, হয় গলাতে একটা ফোড়া হয়েছে, অথবা স্পাইনাল কলমে কোথাও একটা ডিপ সিটেড পেন হচ্ছে, ব্যথা হচ্ছে, যেটা ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না, সেটা কিন্তু অনেকবার লাং ক্যান্সারের প্রথম প্রেজেন্টিং সাইন। প্রস্টেট বা ব্ল্যাডার ক্যান্সারের ডেফিনেটলি আমি বলবো ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে পেচ্ছাপে ফ্রি ফ্লো পেচ্ছাপ হচ্ছে, কিন্তু পেচ্ছাপে রক্ত আসছে। ফ্রেশ ব্লাড ইউরিনে যদি আসে, আপনার আগে কোনো জ্বরের হিস্ট্রি নেই, ক্যাথিটার বা অন্য কোনো অপারেশনের কোনো হিস্ট্রি নেই, বাট নর্মাল লোক পেচ্ছাপ করতে করতে যদি দেখলো যে ইউরিনে রক্ত আসছে, ব্ল্যাডার ক্যান্সারের প্রথম সাইন। ব্ল্যাডার যেটা আমাদের হয় ইউরিনারি ব্ল্যাডার, সেটার কিন্তু ফার্স্ট সাইন। তো যেটা বলবো, শরীরের যে কোনো জায়গায়, যে কোনো অংশে কোনো ফোলা, কোনো ছালা, যেটা লম্বা টাইম ধরে আছে, মাসের পর মাস আছে, ঠিক হচ্ছে না, সাইজে বাড়ছে, আমাদের কিন্তু ক্যান্সারের দিকে ভাবতে হবে। যেটা বললেন বুকের ব্যথা, এরকম ব্যথা হচ্ছে, গ্যাসের যেরকম ওষুধ যেগুলো আছে সেগুলো খাওয়ার পর কিছুক্ষণ পর চলে যায়। ব্রেস্টে কিন্তু ব্যথার থেকেও বেশি আপনি একটা লাম্প আছে সেটা ফিল করতে পারবেন। পেটে ব্যথা, যেটা আমি বললাম, অনেকবার স্টামাক ক্যান্সারে বা প্যানক্রিয়াটিক ক্যান্সার, যেটা প্যানক্রিয়াস যেটা হয় সেটা স্টামাকেরও পেছনে হয়, অনেকবার স্টামাক বা প্যানক্রিয়াটিক ক্যান্সার ওরকম ব্যথার সঙ্গে ওটা আসে। বা স্টামাক ক্যান্সারে অনেকবার হয় যে খাবার খাচ্ছি বমি হয়ে যাচ্ছে, খাবার খাচ্ছি রক্ত বমি হচ্ছে, এটা কিন্তু স্টামাক বা ইসোফেগিয়াস যেটা ফুড পাইপের ক্যান্সারে আসতে পারে। গলার ক্যান্সারের খুব ইম্পর্ট্যান্ট লক্ষ্য হচ্ছে আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, কথা বলছি হঠাৎ করে দেখছি যে উঁচু গলায় কথা বলতে পারছি না, বা স্বরটা একটু অন্যরকম বেরোচ্ছে, গলার ক্যান্সার কিন্তু ভোকাল কর্ডের ক্যান্সার ওইভাবে আসতে পারে। কেমো যেটা নেওয়া হয়
এরকম কেস আমাদের কাছে এসেছে, ওই বিভিন্ন ইন্স্যুরেন্স বা ওরা চাকরি করেন সিএল বা রেল, ওদের সঙ্গে কোলাবোরেশনের জন্য সেকেন্ড কেমো নেওয়া হলো না, থার্ড কেমো নেওয়া হলো না, তারপরে এদের সমস্যা কি হলো? বুঝলেন না? কেউ একজন ফার্স্ট কেমো নিয়েছে, হ্যাঁ, ফার্স্ট কেমো নেওয়ার পর সেকেন্ড কেমো বা থার্ড কেমো নেওয়ার জন্য যে কোঅর্ডিনেশন হচ্ছে ইসিএল এর সঙ্গে বা রেলের সঙ্গে বা অন্য কোনো সংস্থার সঙ্গে, সেটা না হওয়ার জন্য যেখানে ও ভর্তি হয়েছে সেখানে ও সেকেন্ড কেমো পেল না, থার্ড কেমো পেল না, এবং তারপরে যতক্ষণে পাস হলো ততক্ষণে দেখা গেল 42 ডেজ পার হয়ে গেল। তাহলে কি সমস্যা হবে? এরকম কেস আমার তো লাগছে। এবার দেখুন, এই প্রবলেমগুলো তো মানে এটা লোকাল লেভেলে যেটা মানে হ্যান্ডেল করা উচিত, মানে হসপিটালকে ডেফিনেটলি কথা বলা উচিত ডাইরেক্টলি উইথ দ্য রেলওয়েজ বা ইয়ে। অনিরুদ্ধদা কিছু বলতে চাই? ওদের কোশ্চেন আছে কি ডিলে ইন কেমো হলে হ্যাঁ, প্রবলেম ডিলে ইন কেম অবভিয়াসলি যে কোনো চিকিৎসাতে ডিলে হলে আমি ফার্স্ট যে সাইকেলটা দিয়েছি তার যে ফলটা হয়েছে সেটা চলে যাবে। ক্যান্সার সেল যেটা হয়, একবার ক্যান্সার সেল ধ্বংস হয়ে গেল, কিছু কিছু সেল রয়ে যায় যেগুলো রিপপুলেট করে, ওই সেলগুলোকে ধ্বংস করার জন্য আবার আমাকে সেকেন্ড সাইকেল দিতে হবে। সেকেন্ড সাইকেলের পর যেগুলো রয়ে গেল সেগুলোকে ধ্বংস করার জন্য থার্ড সাইকেল দিতে হবে। তো অবভিয়াসলি যদি সেকেন্ড থার্ড ফোর্থ সাইকেল আমার ডিলে হয়, আমি ফার্স্ট সাইকেল দিয়ে রোগটা যা ছোট হয়েছিল সেই লাভটা আমার চলে যাবে, স্প্রেড করার তো চান্স থাকেই। এবারে নর্মালি আমরা যেটা বলি, যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট যেদিন থেকে সিমটম আরম্ভ হয়েছে বা ডায়াগনোসিসের দিকে আমরা যাচ্ছি, সেদিন থেকে অন্তত 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ট্রিটমেন্ট আরম্ভ হওয়া উচিত। তার থেকে বেশি ডিলে হলে কিন্তু টিউমারের যা সাইজ ছিল সেটা কিন্তু ইনটু 2 টাইমস বা ডাবল হয়ে যায়। ক্যান্সার ডাবলিং টাইম আমরা বলি। কিছু কিছু ক্যান্সার থাকে, যেমন বললাম থাইরয়েড ক্যান্সার, খুব স্লোলি গ্রো করে। তো অনেক টিউমার থাকে বিনাইন, খুব স্লোলি গ্রো করে। বাট নর্মাল ক্যান্সারে প্রথম 3 থেকে 4 সপ্তাহের মধ্যে, মানে আপনার টেস্ট ফেস্ট ইত্যাদি করে প্ল্যানিং করে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু ট্রিটমেন্ট আরম্ভ হওয়া দরকার। একজন পেশেন্ট বুঝবেন কি করে, মানে ইন জেনারেল যেমন জ্বর হলে বা ইত্যাদি ক্ষেত্রে দেখা গেছে অন্যান্য রোগের ক্ষেত্রে সেটা কি ক্যান্সার, মানে এটা কি? দেখুন, সব জ্বর তো ক্যান্সার নয়। এবারে ধরুন জ্বরের আমি ওষুধ খাচ্ছি, আমি ডাক্তার দেখিয়েছি, আমার সব ঠিক হয়ে গেছে, আসানসোলে হ্যাঁ হ্যাঁ। তো জ্বরের ধরুন ট্রিটমেন্টে আমরা দেখা যাচ্ছে যে দিনের পর দিন ট্রিটমেন্ট দিচ্ছি কিন্তু ঠিক হচ্ছে না। জ্বর হচ্ছে একটা সিমটম, জ্বর কেন হচ্ছে সেটা দেখতে হবে। এবার জ্বর নানান রিজনে হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, টিউমারের জন্যও হতে পারে। এবার যদি কোনো ইনফেকশনের জন্য হচ্ছে, সেটার যদি সঠিক অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়, বা এক্স রে করলাম নিউমোনিয়া আছে জ্বর হচ্ছে, বা একটা পেচ্ছাপে টেস্ট করলাম পেচ্ছাপে ইনফেকশন হচ্ছে, ওষুধ দিলাম, সেটা ঠিক হয়ে যাওয়া উচিত। তা সত্ত্বেও যদি জ্বর বারবার আসছে, তখন গিয়ে আমাদের ডাউট হবে যে একটা টিউমার আছে। তো এক্ষুনি জয়দীপবাবু আমাকে জানালেন যে আগামী দিনকালে আমাদের প্ল্যান থাকছে এখানে অ্যাটলিস্ট মাসে 2 মাসে এসে আউটডোর ক্লিনিক্স আমাদের একটা প্ল্যান আছে, যে হয়তো ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প বা ওই টাইপ অফ ক্যান্সার ক্লিনিক আমরা আরম্ভ করতে পারি। তো এটা খুবই ভালো নিউজ এই এরিয়ার লোকজনের জন্যে। আর আমি আশা করছি যে আপনাদের মাধ্যমে, প্রেসের মাধ্যমে যতটা বেশিভাবে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি যে ক্যান্সারের কিন্তু এরকম না যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। এখন কিন্তু ক্যান্সারের অ্যান্সার আছে। তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে, তাড়াতাড়ি জিনিসগুলোকে ধরতে হবে। কোনো লক্ষণ যদি কোনো শরীর একটা ইন্ডিকেশন দেয়, সেটাকে যদি আমরা না শুনি, তাহলে আমরা নিজেকেই আমরা ধোঁকা দিচ্ছি। তো এটাই একটা আপনাদের থ্রু দিয়ে একটা মেসেজ আমি যেটা দিতে চাই, যে ক্যান্সারের ডেফিনেটলি চিকিৎসা আছে, সব ক্যান্সারেরই চিকিৎসা আছে। যদি আর্লি স্টেজে আমরা ক্যান্সার ধরতে পারি, তাহলে ক্যান্সার কিন্তু কিওরও করতে পারি। লেট স্টেজে ধরলে কিওর করার চান্সটা কমে যায়, আমরা টাইমটা বাড়াতে পারি,
পেশেন্টের সিমটম আমরা কমিয়ে দিতে পারি, 100% কিওর, তখন কিন্তু অনেক কেসে মুশকিল হয়, কিন্তু আর্লি স্টেজে ডেফিনেটলি ক্যান্সার ভালো হয়।